আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলকে নির্মূল করার এখনই সময়। অন্যদিকে রাশিয়া তুরস্কের আরেকটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি ইউক্রেনের। আরও জানিয়ে দিব 2 কারণে রাইসিস হেলিকপ্টার দুর্ঘটনা। অন্যদিকে কেন পশ্চিমা নারীবাদীদের কাছে ফিলিস্তিনি নারীদের ধর্ষণের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়, এবং কমলা হ্যারিস জিতলে তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত বললেন ট্রাম্প। এবং সবশেষ জানিয়ে দিব গাজা স্কুলে হামলার বিরুদ্ধে অবস্থান নিল বেলজিয়াম। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিকে একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। তার আগে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলকে নির্মূল করার এখনই সময়। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ের পাশে থাকার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী ও প্রতিরোধ সংগঠনগুলো। বিজয় সম্পন্ন না হওয়া পর্যন্ত এ লড়াইয়ে অব্যাহত রাখার জোর দিয়েছে এসব সংগঠন। এতে বলা হয়েছে 10 মাসেরও বেশি সময় ধরে আপনাদের লড়াই, আপনাদের ধৈর্য এবং সবচেয়ে প্রিয় জিনিস আপনাদের আত্মত্যাগ দেখেছি, যার মুখোমুখি হতে ইসরায়েলিদের শত্রুরা ভয় পায়। গাজার সংগঠনগুলো বলেছে চলমান যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী প্রতিরোধকামী সংগঠনগুলোকে পরাজিত করা সহ দখলদার যেসব লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তারা তাতে ব্যর্থ হয়েছে। বিবৃতিতে বোকাও ও পরাজিত শত্রুর গাজায় চোরাবালিতে আটকে গেছে বলে উল্লেখ করা হয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় বর্বর অগ্রাসন ও হত্যা চালিয়েছে আসছে ইসরায়েল তাদের বিরুদ্ধে, এবং গাজার জনগণের সমর্থনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ইসরায়েলের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুর উপর হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছে হামাস ও পিআইজের অন্যান্য সংগঠনগুলো। তা সত্ত্বেও গাজায় অব্যাহত ইসরায়েলি অগ্রাসনে প্রতিদিন বাড়ছে নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল। আজ সকালে 22 জন সহ গত 24 ঘন্টায় 42 ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী, যা নিয়ে উপত্যকায় মৃত্যুর সংখ্যা 40,265-তে পৌঁছেছে। সূত্র আল জাজিরা ও মেহর নিউজ। রাশিয়ার তুরস্কে আরেকটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি ইউক্রেনের। রাশিয়ার তুরস্কে অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনের বাহিনী। তারা অঞ্চলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরেকটি সেতু ধ্বংসের দাবি করেছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে ইউক্রেন বাহিনী রাশিয়ায় 2টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের কথা জানালো। ইউক্রেনের সেনাবাহিনী গতকাল রোববার রাশিয়ায় এই দ্বিতীয় সেতুটিতে হামলার একটি ফুটেজ প্রকাশ করেছে। বলা হয়েছে তুরস্ক অঞ্চলের জাভানোই এলাকায় শিম নদীর উপরে থাকা সেতুটিতে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে। ফুটেজ প্রকাশে কয়েক ঘন্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন তার দেশে রুশ হামলা বন্ধে একটি বাফার জোন প্রতিষ্ঠার লক্ষ্যে ইউক্রেনের বাহিনী তুরস্কের সামরিক অগ্রযাত্রায় অব্যাহত রেখেছে। দ্বিতীয় সেতুটিতে হামলার একটি ফুটেজ সামাজিক গণমাধ্যম পোস্ট দিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেশচুক। পোস্ট তিনি লিখেছেন, আরও একটি সেতু ধ্বংস করা হলো। ভিডিও ফুটেজে দেখা যায় সেতুটির একটি অংশ ধ্বংস হয়ে গেছে, সেখান থেকে কালো ধোঁয়া উড়েছে। তবে কখন এই হামলা চালানো হয়েছে তা স্পষ্ট নয়। সম্প্রতি তুরস্কের গ্লোস্কোভ জেলার কাছে সিম নদীর উপর আরেকটি সেতু ধ্বংস করে ইউক্রেনের বাহিনী। সেনাসহ রসদ সরবরাহে সেতুটি ব্যবহার করত রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ইউক্রেন তুরস্কের পারমাণবিক বিদ্রোহ কেন্দ্র দখল করতে চায় বলে রাশিয়া অভিযোগ তুলেছে। মাস্কের ভাষ্য, এক্ষেত্রে কিয়েভকে পশ্চিমারা সমর্থন দিচ্ছে, কিন্তু এ ধরনের হামলা চালিয়ে যুদ্ধের গতি প্রকৃতি বদলানো যাবে না। যুক্তরাষ্ট্র বলেছে রুশ বাহিনী তুরস্ক অঞ্চলে পাল্টা হামলা চালাতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভিতরে এটাই সবচেয়ে বড় হামলা ঘটনা। রুশ সীমান্ত থেকে 10 কিলোমিটার ভিতরে সুজ্জা শহরটি নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইউক্রেন। 2 কারণে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা। চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। এতে দুর্ঘটনার পিছনে 2টি কারণ দায়ী করা হয়েছে। ইরানের আধার সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে এ তথ্য জানিয়ে জিও নিউজ। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রীর ওজন সামলাতে ব্যর্থ হয় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তদন্ত
তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন এই দুই কারণকেই দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে। এর আগে গত মে মাসে সেনাবাহিনীর একটি প্রাথমিক তদন্তের প্রতিবেদন লেখা দাখিল করা হয়। এতে বলা হয় দুর্ঘটনার পেছনে কোনো পক্ষের হস্তক্ষেপ বা হামলা প্রমাণ পাওয়া যায়নি। নাম প্রকাশে অনৈচ্ছিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইব্রাহিম রাইসি হেলিকপ্টারের দুর্ঘটনায় তদন্ত শেষ হয়েছে, এটি নিছক দুর্ঘটনা ছাড়া কিছুই নয়। প্রতিবেদনে বলা হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনার পিছনে দুটি কারণ শনাক্ত হয়েছে। এ দুটি হলো হেলিকপ্টারের উন্নয়নের জন্য আবহাওয়া উপযুক্ত ছিল না, এছাড়া এতে সমক্ষর চেয়ে অন্তত দুজন বেশি যাত্রী ছিলেন, এর ফলে দুর্ঘটনায় পড়ে হেলিকপ্টারটি। উল্লেখ্য, গত 19 মে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোফলার এলাকার কাছে দুর্ঘটনা কবলে পড়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। এ সময় হেলিকপ্টারের তিনি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান গভর্নর মালিক রহমতি এবং এই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতা মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী হাশেম ছিলেন। প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে 23 মে প্রথম দেশটির সেনাবাহিনী প্রতিবেদন দাখিল করে। এতে বলা হয় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ, গুলি বা বুলেটের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পাহাড়ের ঢালে আঘাতের কারণেই বিমানে আগুন ধরে যায় বলেও নিশ্চিত করেন তদন্তকারী। সেনাবাহিনী তদন্তে আরও বলা হয় হেলিকপ্টারটি নির্ধারিত রুট থেকে বিচ্যুত হন, এমনকি এটি বিধ্বস্ত হওয়ার 1.5 মিনিট আগেও অন্য দুটি পাইলটের সঙ্গে এর যোগাযোগ ছিল। ইব্রাহিম রাইসির ইরানের 8ম প্রেসিডেন্ট তিনি। একাধারে রাজনীতিবিদ ও বিচারক। রাইসির বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতাদের একজন। ইব্রাহিম রাইসির ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার কারণেই দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে। 3 বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ইব্রাহিম রাইসিকে মনে করা হতো একদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হবেন। প্রেসিডেন্ট রাইসির পরবর্তী 88 সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এ সভা। 2021 সালে দ্বিতীয় দফার নির্বাচনে তিনি ইরানের 8ম প্রেসিডেন্ট নির্বাচিত হন। কেন পশ্চিমা নারীবাদীদের কাছে ফিলিস্তিনিদের নারীদের ধর্ষণের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়? গত 10 মাসে সহমর্মতা প্রকাশের ক্ষেত্রে অনেক পশ্চিমা নারীবাদী, বিশেষ করে ব্রিটেনের নারীবাদী সংগঠনগুলো দ্বিমুখী আচরণ প্রত্যক্ষ করা গেছে। পাস্টরদের মতে ইসরায়েলি নারীদের প্রতি সমর্থনে এই নারীবাদীদের কাছ থেকে অসংখ্য দ্রুত প্রতিক্রিয়া দেখা গেলেও ফিলিস্তিনি নারীদের ভয়াবহ পরিস্থিতি নিয়ে রহস্যজনক তারা নীরবতা রয়েছে। ইসরায়েলিরা ফিলিস্তিনিদের নারীদের উপর ব্যাপক যৌন নিপীড়ন চালিয়েছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক হলেও এদিকে কারো কোনো নজর নেই। অথচ ফিলিস্তিনিদের নারীদের দুর্ব্যবস্থার প্রতি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া উচিত ছিল। 7 অক্টোবর থেকে এ পর্যন্ত শত শত ফিলিস্তিনি নারীকে ইসরায়েল আটক করেছে এবং তাদের উপর যৌন নির্যাতন, নগ্ন করে শারীরিক নির্যাতন, ধর্ষণের হুমকি সহ বিভিন্নভাবে অত্যাচার চালাচ্ছে। এর মধ্যে 2টি ধর্ষণের ঘটনার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। চলতি বছর 19 ফেব্রুয়ারি জাতিসংঘের প্রতিবেদনে নথিভুক্ত যৌন নিপীড়ন 2টি ঘটনাকে উপেক্ষা করা হলেও প্রশ্ন হচ্ছে, গত 76 বছরে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি নারীদের উপর যে সহিংসতা চালিয়েছে এবং এর যে দীর্ঘ ইতিহাস রয়েছে সেটাকে কিভাবে উপেক্ষা করা যায়? এই প্রতিবেদনগুলো আইনি শুনানি, আইনি অভিযোগ, প্রতিরক্ষা, অ্যান্টনির নথি এবং বন্দীদের সাক্ষাৎগুলো উপর ভিত্তি করে ইসরায়েলের আটকে থাকা ফিলিস্তিনিদের উপর যৌন সহিংসতা, নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর অমানবিক আচরণের চরিত্র ঘটনা তুলে ধরা হয়েছে। যদি নারীবাদীরা সত্যিই যুদ্ধে যৌন সহিংসতার বিরুদ্ধে কথা বলতে চায়, তাহলে ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে চলমান অপরাধগুলো নিয়ে তাদের অবশ্যই কথা বলা উচিত। গত 10 মাস ধরে 40,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা, যাদের অর্ধেকই নারী এবং শিশু, এবং 21,000-টিরও বেশি শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলেও নারীবাদীদের মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি, বরং তারা ফিলিস্তিনি নারী ও শিশুদের উপর চলমান সহিংসতা চরমভাবে উপেক্ষা করে গেছে। একইভাবে গত 12 জুন প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদন ফিলিস্তিনিদের নারীদের দুর্দশা বিষয়ের উপেক্ষা করা হয়েছে এবং এসব ঘটনা তাদের বিবেককে আলোড়িত করতে পারেনি। যৌন সহিংসতার ঘটনা পুরুষদের বিরুদ্ধে হয়েছে। ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনি পুরুষদের জোরপূর্বক নগ্ন করে
তাদের উপর যৌন নির্যাতন চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। গত সপ্তাহে সেদোহ তামান কারাগার থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় ইসরায়েলি সেনারা একজন ফিলিস্তিনিকে গণধর্ষণ করছে। বেজালের স্ট্রক্সিও সহ ইসরায়েলের মন্ত্রীরা ভিডিওটি প্রকাশের নিন্দা জানিয়েছেন, তবে যৌন নিপীড়নের কোনো নিন্দা তারা করেননি। লিকুদ পার্টির হ্যানোস মিলভস্কির মতে কেউ কেউ এই নির্যাতনকে বৈধতা দিয়েছেন, যেমনটি পশ্চিমা নারীবাদীরা নীরব রয়েছে। পাশ্চাত্যের নারীবাদীদের মতো বিশ্বের অন্য প্রান্তের নারীবাদীরা নীরবতা ও নন্দনীয় ফিলিস্তিনিদের সীমান্তে দুর্দশা ব্যাপারে সবার নীরবতা থেকে মানবতার চরম অধঃপতনের প্রমাণ পাওয়া যায়। যখন নিহতদের 70% নারী ও শিশু, ফিলিস্তিনিরা নারীরা যখন ধ্বংসস্তূপের মধ্য দিয়ে তাদের হারিয়ে যাওয়া সন্তানদের খুঁজে বের করে, মায়েরা তখন প্রাণহীন শিশুদের আলিঙ্গন, যখন পরিবারগুলোকে শরণার্থী শিবিরে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারা যায়, ইসরায়েল অবরোধ কারণে মেয়েরা তখন তাদের সন্তানদের অনাহারে মরতে দেখে, এবং যখন শিশুরা চরম দুর্ভোগকে খাবারের জন্য একদিকে ওদিকে সুসাইড করে কান্নাকাটি করে, তখন নিষ্ঠুর নীরবতা কোনো রাজনীতি নয়, বরং তা নারীদের প্রতি তথাকথিত নারীবাদীদের বিশ্বাসঘাতকতা। কমলা হ্যারিস জিতলে তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের অভিবাসন ও সীমান্ত নীতি সমালোচনা করেছেন। ট্রাম্প দাবি, কমলা বিজয় হলে তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত। 22 আগস্ট উত্তর ক্যারোলিনিয়ার আশেবোরোতে এক নির্বাচনী সমাবেশে এই সমালোচনা করে। গত 13 জুলাই পেনসিলভেনিয়া খোলা জায়গায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে গুলি করা হয়। ওই গুলি ট্রাম্পের কানে লাগে। এরপর খোলা জায়গায় এইটি তার প্রথম সমাবেশ। তবে এই সমাবেশে তিনি জনসাধারণের কাছাকাছি আসেননি। ট্রাম্প বুলেট প্রুফ কাচের পেছনে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, কমলা হ্যারিস আমাদের দেশকে ধ্বংস করবে। যেভাবে তিনি সান ফ্রান্সিসকোকে ধ্বংস করেছিলেন, ঠিক তেমনি তিনি ক্যালিফোর্নিয়াকে ধ্বংস করেছেন। তিনি বলেন, যদি কমরেড কমলা 15 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচিত জয়ী হন, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ কার্যকর নিশ্চিত। তিনি যা কিছু স্পর্শ করেন সেই সব কিছু ধ্বংস করে দেন। তিনি সান ফ্রান্সিসকোতে জেলা অ্যাটর্নি ছিলেন, জায়গাটা নরকে গিয়েছিল। তারপর তিনি ক্যালিফোর্নিয়া রাজ্যের অ্যাটর্নি জেনারেল হলেন, সেই জায়গাটাও পরিণত হলো। এবার তিনি গোটা যুক্তরাষ্ট্রকে এমন অবস্থায় ফেলতে যাচ্ছেন। প্রসঙ্গ, রিপাবলিকান ডেমোক্রেটিক প্রার্থীকে বাকযুগে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার। নির্বাচন সমাবেশ প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের প্রতিনিয়ত কটাক্ষ করে আসছেন ট্রাম্প। এমনকি কমলাকে সমাজতান্ত্রিক পাগল বলেও কটাক্ষ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি মনে করেন গাজায় স্কুলে হামলার বিরুদ্ধে অবস্থান নিল বেলজিয়াম। গাজায় স্কুলে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বেলজিয়াম। দেশটি এ ধরনের হামলা সমর্থন করে না এবং তা বন্ধ চায় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে এক এক্স বার্তায় এমনটি বলেছেন বেলজিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়। আল জাজিরা 22 আগস্ট এক প্রতিবেদনে বলা হয়, বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে একটি বার্তা পোস্ট করেছেন। তাতে বলা হয়েছে, গাজা স্কুলে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিন্দা জানায় তারা। জাতিসংঘের তথ্য উল্লেখ করে বলা হয়, বাস্তুচ্যুত গাজাবাসীর আশ্রয় নেওয়া স্কুলগুলোতে 4 জুলাই থেকে এ পর্যন্ত 20টিরও বেশি হামলা হয়েছে। এতে প্রায় 300 জন নিহত হয়েছে। বেলজিয়াম বলেছে, বেসামরিকদের বিরুদ্ধে হামলা বন্ধ করতে হবে, আন্তর্জাতিক মানবাধিকার আইন অবশ্যই পালন করতে হবে। যুদ্ধ বিরতির জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি। প্রসঙ্গত, জুলাই মাস থেকে গাজা হামলায় জোরদার করেছে ইসরায়েল। তারা এবার অনবরত স্কুলগুলোতে হামলা চালাচ্ছে। এসব স্কুলে শরণার্থী আশ্রয় নিয়েছেন। সম্প্রতি বড় হামলা একটি হলো মধ্য গাজা শহরে আল দারাজ জেলায় অবস্থিত আল তাবিন স্কুলে ইসরায়েলি হামলা। এই স্কুলে শরণার্থী আশ্রয় নিয়েছিল। সেখানে ফজর নামাজ আদায়কালে ইসরায়েলি রকেট হামলা চালায়। এতে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। 10 আগস্ট সকালে গাজায় মিডিয়া অফিস জানায়, বাস্তুচ্যুত মানুষকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়েছে। আহতদের অবস্থা সংকটপূর্ণ। প্রতি মুহূর্তে নতুন নতুন খবর আসছে। গাজায় সিভিল ডিফেন্স এজেন্সি বলেছেন, 3টি ইসরায়েলি রকেট স্কুলে আঘাত করেছে। ঘটনাটিকে একটি ভয়াবহ গণহত্যা হিসেবে বর্ণনা করেছে তারা। হামলা নিহত অনেকের দেহে আগুন লেগে ছাই হয়ে গেছে।